সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন সব খবরে আপনাদের ভারতের আহমেদাবাদে 242 আরোহী সহ বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট 171 সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এর কিছু সময় পরপরই আহমেদাবাদের মেঘানিনগড়ে বিধ্বস্ত হয় বিমানটি। যাত্রীদের মধ্যে 169 ভারতীয়, 53 জন ব্রিটিশ, পর্তুগালের 7 জন এবং কানাডার 1 জন। 242 আরোহীর মধ্যে 2 পাইলট এবং 10 কেবিন ক্রু ছিলেন। আরোহীদের মধ্যে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিরয় রূপানীও রয়েছেন। বিধ্বস্ত বিমানটি বোয়িংয়ের 787 ড্রিমলাইনার। বিমানটির একটি নির্মাণাধীন ভবনের উপর আছড়ে পড়ে। ভবনটি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের হোস্টেল হিসেবে ব্যবহৃত হতো। এখনও প্রাণহানির কোনো তথ্য নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়ায় বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে। এর মধ্যে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি। ভারতের আহমেদাবাদের বিমান দুর্ঘটনার বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে ভারত থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় যোগ দিচ্ছেন। সুকান্ত, উদ্ধার কাজ এখন কোন পর্যায়ে আছে আমাদের একটু জানাবেন, আর হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানা গেল কিনা? এই যে মর্মান্তিক দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় 242 জন বিমান যাত্রী এবং তার সঙ্গে পাইলট এবং যারা কেবিন ক্রু আছেন তারা যেমন আছেন, তেমনি যেখানে ভেঙে পড়েছে একটি হাসপাতাল, সেখানে হোস্টেল অর্থাৎ যেখানে ডাক্তার এবং চিকিৎসা কর্মীরা থাকেন তার উপরে ভেঙে পড়েছে। সেখানেও কিন্তু বহু মানুষের মৃত্যু হয়েছে। অর্থাৎ মৃতের সংখ্যা 250 বেশি ছড়াতে পারে। ইতিমধ্যে 233 জনের মরদেহ উদ্ধার করেছে গুজরাট সরকার জানিয়েছেন। এই দুর্ঘটনার জেরে গোটা আহমেদাবাদ শহর যেমন একটা শোকের ছায়া নেমে এসেছে, তেমনি ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বিভিন্ন রাজ্যের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীরাও কিন্তু শোক প্রকাশ করেছেন এই নিহত যাত্রীদের জন্য। এই বিমানে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনিও কিন্তু মারা গেছেন। এছাড়া এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই সর্বশেষ পরিস্থিতি খতিয়ে দেখতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই গুজরাট পৌঁছচ্ছেন। সর্বশেষ পরিস্থিতি এবং দ্রুত উদ্ধার কার্য করবার জন্য সেনাবাহিনীকে নামানো হয়েছে। যে হাসপাতালের উপরে ভেঙে পড়েছে বিমানটি, সেই হাসপাতালে এখনো পর্যন্ত সেনাবাহিনী কিন্তু তাদের যে বড় বড় যে যন্ত্রপাতি রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টের, সেটা দিয়ে মৃতদেহ উদ্ধার করছে। আমরা যেটা জানতে পেরেছি যে যেই সময় বিমানটি ভেঙে পড়ে সেই সময় সেই হোস্টেলে যারা ডাক্তারি পড়ুয়া, চিকিৎসক পড়ুয়া, তারা সেই সময় দুপুরের খাবার খাচ্ছিলেন, সেই সময় ভেঙে পড়েছে এবং কয়েক মুহূর্তে গোটা হাসপাতাল চত্বর আগুনের হলকাতে কিন্তু সম্পূর্ণ ঝলসে যায়। শুধু যে বিল্ডিং এর উপরে পড়েছে সে বিল্ডিং নয়, তার আশেপাশে বহু বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছেন, বহু মানুষ কিন্তু জখম হয়েছেন। সম্প্রতিকালে যে সর্বশেষ বাহানাগার রেল দুর্ঘটনার পর এই প্রথম বড় দুর্ঘটনা ভারতবর্ষের মাটিতে, যেটা এত সংখ্যক মানুষের কিন্তু মৃত্যু হয়েছে। বেসরকারি সূত্রে কিন্তু জানানো হচ্ছে যে এই মৃতের সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে, অর্থাৎ 300 ছাড়াতে পারে। গুজরাট সরকার যেমন একদিকে রয়েছে এই উদ্ধার কার্য চালাবার জন্য, পাশাপাশি যে মেডিকেল সাপোর্ট দেওয়ার জন্য, অর্থাৎ যারা আহত রয়েছেন তাদেরকে দ্রুত সুস্থ করার জন্য কিন্তু সেনাবাহিনীর বিশেষ টিম কিন্তু সেখানে কাজ করছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বিমান পরিষেবার যিনি মন্ত্রী আছেন, সবাই কিন্তু ইতিমধ্যে গুজরাটে পৌঁছেছেন এই অঞ্চলে। কারণ তুমি জানো যে দেশের প্রধানমন্ত্রী তিনিও কিন্তু গুজরাটের বাসিন্দা এবং আহমেদাবাদের সেই ধরনের ঘটনাতে স্বাভাবিক দেশের সরকার এবং বিজেপি সরকারের কাছে কিন্তু একটা চিন্তার ভাগ পড়েছে তাদের কপালে। তার কারণ
যে বিমান পরিবহন সংস্থার অনেক কিছু নেগেটিভ সাইড এই বিমান দুর্ঘটনার মধ্যে থেকে উঠে আসছে। তবে এখনো পর্যন্ত এই বিমান দুর্ঘটনা কি কারণে হয়েছে সেটা কিন্তু ভারত সরকার বা গুজরাট সরকার সেটা কিন্তু এখনো পরিষ্কার কথা বলেনি। তবে দুর্ঘটনা নাকি প্লেনের যান্ত্রিক ত্রুটি সেই কারণে এই দুর্ঘটনা। সুকান্ত, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকারের উদ্যোগের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস। তিনি বুধবার ব্রিটিশ পার্লামেন্টে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। এ সময় উভয় দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন এবং বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে। অধ্যাপক ইউনূস অর্থনৈতিক পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন। ব্যাংক খাত সংস্কার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার বিষয়েও উঠে আসে আলোচনায়। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। লুৎফে সিদ্দিকী বলেন, যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি এএফটি চালুর প্রস্তাব দেন। জানান, ঢাকা ইতিমধ্যে জাপান সহ কয়েকটি দেশের সঙ্গে এফটিএ আলোচনা শুরু করেছে। পার্টির মধ্যে তার যথেষ্ট সুনাম আছে এবং উনি এখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। তার সাথে মূলত মানে আমাদের রোহিঙ্গা ক্রাইসিস একটা বড় ইস্যু, সেটা নিয়ে আলাপ হয়েছে। ব্রিটিশ ইনভেস্টরদেরকে কিভাবে আরো উদ্বুদ্ধ করা যায়, তারপরে আমরা কিভাবে ডিজিটালাইজেশন কাজগুলো কিভাবে এগিয়ে নিতে পারি, ওদের সাথে আমাদের কি কি কোথায় কোথায় কোঅপারেশন আরো এনহান্স করা যায়। কিছুক্ষণের মধ্যে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এই বিষয়ে বিস্তারিত জানাতে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেফাজুল করিম রাকিব। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং প্রধান উপদেষ্টার সাক্ষাতের বিষয়ে নতুন কোনো তথ্য থাকলে আমাদেরকে একটু জানাবেন, এবং অ্যাওয়ার্ড অনুষ্ঠানের বিষয়ে আর কি কি খোঁজ খবর জানতে পারলেন? রাজা তৃতীয় চার্লসের সকাল থেকে প্রধান উপদেষ্টার যে সফর শুরু হয় সেটা রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করার মাধ্যমে সেই সফরটা শুরু হয়। 11:20-এর মধ্যেই আমরা বাকিংহাম প্যালেসে পৌঁছাই, সেখানেই রাজার সাথে সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টার। এরপরে সাক্ষাৎ হওয়ার পরে প্রধান উপদেষ্টা সেখান থেকে বের হয়ে যায়। এখন প্রধান উপদেষ্টা যাচ্ছেন সেন্ট জেমস প্লেসে, যেখানেই সবাই বসে আছে। যেটা প্রেস্টিজের যে অ্যাওয়ার্ডটা, যে ঐতিহ্যবাহী হারমোনি অ্যাওয়ার্ড, সেটা নেওয়ার জন্যই প্রধান উপদেষ্টা অলরেডি সেন্ট প্লেসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা সেই খবরটা পেয়েছি। আমরা সেটা 1:30টা যে দুপুর 1:30টায় সে অ্যাওয়ার্ডটা দেওয়া হবে এবং সেখানে কিন্তু অনেক উপস্থিত থাকবেন। উপস্থিত থেকে সেই অ্যাওয়ার্ডটা রাজার হাত থেকে প্রধান উপদেষ্টা সেই অ্যাওয়ার্ডটা নেবেন এবং সেই অ্যাওয়ার্ডটার জন্য সর্বপ্রথম আপনারা জানেন সেই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় বেসিক্যালি পরিবেশ বান্ধব ব্যবসা এবং হস্তশিল্প দক্ষতা এবং পরিবেশ রক্ষা করা এগুলোর জন্যই এবং পরিবেশের সচেতনতা এগুলোর জন্য এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। এবং এই অ্যাওয়ার্ডটা প্রথমবার পেয়েছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, প্রথম এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। এবার সেই অ্যাওয়ার্ডটা পেয়েছেন যে আমাদের এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই অ্যাওয়ার্ডটা পাচ্ছেন আজকেই এবং সেটা খুব ঐতিহ্যবাহী অ্যাওয়ার্ড। সেই অ্যাওয়ার্ডটা নিয়ে সবাই গর্ব করে, কারণ এটা হচ্ছে যুক্তরাজ্যের প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। সেই অ্যাওয়ার্ডটা আমাদের বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে সেটা পাচ্ছেন, সেটা দুপুর 1:30টার দিকে পাচ্ছেন। সেটার জন্যই কিন্তু সারা বাংলাদেশের মানুষের প্রবাসীরা সবাই বসে আছে সেই অ্যাওয়ার্ডটা কখন রাজার হাত থেকে এই প্রধান উপদেষ্টা নেবেন। এবং সেখান থেকেই সেই অনুষ্ঠানটা শেষ হওয়ার পরেই আপনারা জানেন সেখান থেকে হাউস অফ কমন্সে যে ব্রিটিশ পার্লামেন্ট সেখানে যাবেন, সেখানে কিন্তু যে দেখা করবেন হাউস অফ কমন্সের স্পিকারের সাথে সেখানে বৈঠক হবে। সেই বৈঠকে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, রোহিঙ্গা সম্পর্ক থেকে শুরু করে আপনার অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। জি, ধন্যবাদ আপনাকে রাকিব। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক প্রত্যাশা পূরণ হবে আশা প্রকাশ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বৈঠকে গুরুত্ব পাবে নির্বাচন এবং সংস্কার ইস্যু। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। বলেন, এই বৈঠকে আগামী নির্বাচন, সংস্কার এবং গণতন্ত্র এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জনগণের প্রত্যাশা পূরণ হবে দাবি করে দলের পক্ষ থেকে বৈঠকের সাফল্য কামনা করেন তিনি। রিজভী বলেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ নেতাদের লুটপাটকৃত অর্থ বিদেশে পাচারের বিষয়টি আড়াল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তবে জনগণ ঐক্যবদ্ধ আছে বলেও জানিয়েছেন তিনি।
আলোচনা হয় সামনের নির্বাচন কি হবে, কখন হবে, যে বিষয়গুলি এখন ডিসকোর্স সারা বাংলাদেশে, এগুলোর মানে একটা সমাধান বেরিয়ে আসবে বা এগুলো নিয়ে একটা মূল বার্তা সেখান থেকে আসবে, এই প্রত্যাশা মানুষ করছে। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রা কমার কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। তবে রবিবার থেকে বৃষ্টিপাত হবার সম্ভাবনা আছে এমন বার্তা দিয়েছে তারা। তখন তাপমাত্রা কমানোর সম্ভাবনা রয়েছে। রাজধানীতে গত একদিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি রেকর্ড করা হয়েছে, আর গত 24 ঘন্টায় রাজশাহী, রংপুর, পাবনা এবং নীলফামারীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস। মোহাম্মদ আব্দুল আলিম অনেকদিন ধরেই ঢাকায় সিএনজি চালান, অথচ গত 9-10 বছর আগেও তার এতটা গরম অনুভূত হয়নি। জলবায়ু পরিবর্তনের প্রভাব টের পাচ্ছেন বেশ ভালোভাবেই। আগের চেয়ে তুলনামূলক অনেক গরম বেশি। আগে যেরকমের গরমটার ভিতরে একটা অন্যরকম একটা ঠান্ডা ছিল, কিন্তু এখনটা তাপমাত্রাটা একটু বেশি এবং কোনো বাতাস নাই, এটার কারণে একটা ভাবসা একটা গরম। খেটে খাওয়া মানুষের গরমের সাথে যেন অপ্রিয় সমঝোতা। কষ্ট হলেও জীবিকার তাগিদে তাপমাত্রার সাথে করেছেন আপোষ। গরম বেশি, আমি কোনো কিছু করার আছে, পেটে যায় বাইরে অন্য সংসার চালানোর দায়িত্ব বেরিয়ে, সমিতি আছে, বাড়ি সংসার আছে, সবকিছু আছে, সবকিছু টেকাল দিতে হয়। তো প্রশান্তির সন্ধানে নগরবাসী নিজেদের মতো খুঁজে নিচ্ছেন নানা উপায়। শারীরিক শান্তি পাওয়া যাবে আর কি, এই গরমের মধ্যে অন্য কিছু খাওয়াচ্ছে, ডাব খাওয়াটাই ভালো। গাছপালা তো সংকট আছেই, তারপরে যে গাড়ি চলছে এর থেকে যে ধোঁয়াগুলো, এগুলো পরিবেশ অভিশপ্ত হচ্ছে, এসির প্রকোপটা বেড়ে গেছে, সব মিলে মানে গরমটাই বেশি। কেউ জলাধারে ডুব দিচ্ছেন, কেউ রাস্তার ঠান্ডা শরবত বা আইসক্রিমে মেটাচ্ছেন তেষ্টা। বৃষ্টি তো সবাই চায়, ঠান্ডা চায়, গরম তো কেউ চায় না। সবার যখন গরমে ওষ্ঠাগত প্রাণ, তখন আবহাওয়া অফিস দিতে পারছে না শীঘ্রই কোনো সুখবর। জানিয়েছে আগামী রোববার বৃষ্টিপাতের প্রবণতা বাড়লে রয়েছে তাপমাত্রা কমার সম্ভাবনা। আগামী 3 দিন অ্যাটলিস্ট থাকবে তাপপ্রবাহটা। এরপরে আমরা দেখছি বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে, সেক্ষেত্রে তাপমাত্রাটা প্রশমিত হবে, মূলত জলীয় বাষ্প আধিক্যের কারণে। যে এবার যেটা হচ্ছে এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু প্রকৃতির স্বাভাবিক নিয়মের সাথে যোগ হয়েছে গাছপালার অভাব আর জলাধার ভরাট। এসব কারণ প্রতিনিয়ত উত্তপ্ত করছে রাজধানী ঢাকাকে। ফারহানা নাসি, যমুনা নিউজ, ঢাকা। ধীরে ধীরে রাজধানীতে আসতে শুরু করছেন কর্মজীবী মানুষ। যাত্রাপথের ঝুঁকি কমাতে অনেকেই 2-3 দিন হাতে রেখেই ঢাকায় প্রবেশ করছেন। ছিল না অতিরিক্ত ভাড়া কিংবা যানজটের বিষয়ে তেমন কোনো অভিযোগ। তবে ঈদের 6ষ্ঠ দিনেও রেলপথে ছিল ঘরমুখ মানুষের চাপ। ঈদের আগেই রাজধানীর অধিকাংশ মানুষ নগর ছেড়ে বাড়ির পথে পা বাড়াবে, এমনটি ধারণা থাকলেও টানা ছুটির কারণে এবার এই সংস্কৃতির কিছুটা পরিবর্তন হয়েছে চলতি বছর। ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে ছিল ঘরমুখ মানুষের চাপ। কেউ ব্যবসায়িক কারণে বাড়ি যেতে পারেননি, কেউ বা শ্বশুর বাড়িতে ঈদ করেছেন, এবার যাচ্ছেন নিজ বাড়িতে। বড় ভাইয়ের বাসা বাড়ি পূর্ব গোরান, তো ওখান থেকে সকালবেলা আসছি, বাড়ি চলে যাবো আর কি, বেড়ানো শেষ। ঈদে বাসায় যাই নাই, এখানে ঈদ করছি, এই জন্য বাসায় যাইতেছি আর কি। ঈদ ঢাকাতেই করি। ঈদের শেষে দেখা যায় যখন নানু নানা বেঁচে ছিল তখন যাওয়া হতো, এখন অতটা যাওয়া হয় না, কিন্তু এখন কাজের সুবাদে যেতে হচ্ছে। ঘরমুখ মানুষের চাপের পাশাপাশি ফিরতি যাত্রার চাপও ছিল রেল স্টেশনে। চট্টগ্রাম, সিলেট কিংবা রংপুর থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে যাত্রীর চাপ ছিল লক্ষ্য করার মতো। শিডিউল বিপর্যয় না থাকার পাশাপাশি টিকিট কালোবাজারি না হওয়ায় ট্রেন যাত্রীদের জন্য ঈদ যাত্রা ছিল সুখকর। ঈদের যাত্রা খুবই ভালো হয়েছে, যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো, খুবই আরামে বসে আসছি, কোনো সমস্যা নাই। আমরা নরসিংদী থেকে ঢাকা আসছি, এখন আমরা শরীয়তপুর যাবো। আবার ভাড়ার যে একটা বিষয়, অন্যান্য ঈদে মানে ডাবলের চাইতেও ডাবল ভাড়া লাগছিল, তো ওই দিক থেকে আমরা দেখতেছি মানে অনেকটা কম ভাড়া হয়েছে আর কি। না, সব কিছু ঠিকঠাক ছিল আলহামদুলিল্লাহ। বাসের ভাড়াটা একটু বেশি নিচ্ছে, ট্রেনের ভাড়া তো ঠিক আছে। রেলপথের মতো কিছুটা যাত্রীর চাপ ছিল সড়ক পথেও। চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালী রুটের বাসগুলো যাত্রী বোঝাই অবস্থায় সকাল থেকেই ঢাকায় আসতে শুরু করে। যানজট না থাকায় স্বস্তিতেই রাজধানীতে ফিরতে পেরেছেন বলে জানান বাস যাত্রীরা। অনেক কিছু করেছি, ওখানে গিয়ে আমরা অনেকগুলো পার্কে গিয়েছি, গার্ডেনে গিয়েছি, অনেক জায়গায় এসে গিয়েছি, অনেক মজাই হয়েছে। না, ভাড়া কোনো বাড়তি ভাড়া পাইনি, সবসময় কাউন্টারের যেটা টিকিট ওদের যে রেট থাকে সেই রেটে ভাড়া নিয়েছে সবসময়। আমাদের নির্দিষ্ট ভাড়া থেকে যাওয়ার সময় 100 টাকা বেশি নিয়েছে আমাদের থেকে।
আজকে আসার সময় 50 টাকা বেশি। মোটামুটি স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমেই ঈদ সমাপ্ত হয়েছে। হয়তো একদিন রবিবার থেকে আল্লাহর মেহেরবানিতে আবার আগের মতো ঢাকার শহরের চিত্র আমরা দেখতে পাবো। তবে সায়েদাবাদ বাস টার্মিনালের সম্পূর্ণ বিপরীত চিত্র ছিল মহাখালী বাস টার্মিনালে। ফিরতি যাত্রা কিংবা ঘরমুখ মানুষের কোনো চাপই লক্ষ্য করা যায়নি এখানে। কাউন্টার মালিকরা জানান, রাজধানীমুখী মানুষের সবথেকে বেশি ভিড় থাকবে শুক্র ও শনিবার। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। আবারও সীমান্ত দিয়ে পুশিং করেছে বিএসএফ। সিলেট, সুনামগঞ্জ এবং লালমনিরহাটের 5 গ্রাম সীমান্ত দিয়ে 77 জনকে এপারে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে হাতীবান্ধায় বাধার মুখে পণ্ড হয়েছে বিএসএফের পুশিংয়ের চেষ্টা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বাংলাদেশি নাগরিকদের প্রপার চ্যানেলে পাঠানো হলে ফেরত নেওয়া হবে। বর্তমানে বিএসএফের পুশিংয়ের বিষয়ে হাই কমিশনারকে চিঠি পাঠানো হয়েছে। চোখে মুখে ভয় আর আতঙ্কের ছাপ। রাতের আধারে অস্ত্রের মুখে এদের সবাইকে সীমান্তের এপারে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রাত 1টা থেকে ভোর 5টা পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের মোকামপঞ্জি, মিনাটিলা সহ বিভিন্ন পয়েন্ট দিয়ে একে একে 70 জনকে পুশিং করে বিএসএফ। এরপর তাদের আটক করে বিজিবি। হাতে তো আমাদেরকে নিয়ে আসলো, নিয়ে অন্ধকারে কিছু তো দেখা যাচ্ছে না, বলতেছে এই রাস্তা দিয়ে তোমরা চলে যাও এখান থেকে, আর মানে উল্টো আসার চেষ্টা করো না। ওখান থেকে যদি তোমাদেরকে কেউ ধাওয়াও দেয়, উল্টো আসার চেষ্টা করো না, না এখানে আসলে ডাইরেক্ট শুট করে দেবো তোমাদেরকে। শিলিগুড়ি থাকিয়া এদিক এদিক করে দিছে 10-এর মধ্যে বিএসএফের দ্বারা। বিএসএফ কাল রাইত পার করে দিছে। তখন বাজে 3টে মোটামুটি রাতের 3টার সময় আমাদেরকে বললো যে এখন তোমরা এইদিকে চলে যাও বাংলাদেশ। বিজিবি জানায়, আটককৃতদের মধ্যে 43 জন কুড়িগ্রাম ও বাকি 27 জন লালমনিরহাটের বাসিন্দা। পরে আদালতের মাধ্যমে তাদের সেফ হোমে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আমরা তাদের অভিভাবকত্ব নিশ্চিত করতে পারি নাই। পাশাপাশি হচ্ছে স্থানীয়ভাবে যাচাই বাছাই চলতেছে। এদেরকে প্রাথমিকভাবে আমরা সেফ হোমে প্রেরণ করেছি। লালমনিরহাটের ঝালঙ্গি সীমান্ত দিয়েও 7 জনকে এপারে ঠেলে দিয়েছে বিএসএফ। পরে তাদের হেফাজতে নেয় বিজিবি। এ ঘটনায় পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানিয়েছে বিজিবি। এর আগে হাতীবান্ধা সীমান্ত দিয়ে 5 জনকে পুশিংয়ের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা পণ্ড হয়। 5 জন এদিকে বলে ঢুকছিল, তারপর ঢুকের পর আমাদের এদিকের বিডিআর নিয়ে এসে এদিকে ঢুকিয়ে দিছে। রাত্রে বিএসএফ ওদের পার করে দিছে। এখন বাংলাদেশ ঢুকতেছে, বাংলাদেশের জনগণ বিজেপি সহ আমরা ধরে নিয়ে এসে আবার ওদেরকে ইন্ডিয়ায় রাখছি। ভারত যেভাবে পুশিং করছে তাকে অমানবিক বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজীপুরে হাইওয়ে, থানা ও ব্যারাক পরিদর্শন শেষে তিনি জানান, এই বিষয়ে হাইকমিশনারকে চিঠি পাঠানো হয়েছে। আমরা এই ব্যাপারে ফরেন মিনিস্ট্রিতে লিখছি, ফরেন মিনিস্ট্রি ফরেন অ্যাডভাইজারও আপনাদের বলছে, তারাও কিন্তু তাদের চিঠি দিচ্ছে যে আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রাজধানীর সবুজবাগ থেকে এক ব্যবসায়ীর 6 টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জাকির হোসেন। সকালে ওই এলাকায় বালুরটিলা নামের একটি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছে নিহতের স্বজনরা। তবে কোরবানির টাকা লুটের উদ্দেশ্যে স্থানীয় 4 ব্যক্তি তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। একজনকে ধরেছেও তারা। সবশেষ 4 জুন রাত প্রায় 11:30টার দিকে জাকিরকে দেখা যায় বাইক দিয়ার আজহার নামের এক ব্যক্তির বাড়ির সামনের রাস্তায়। মধ্যরাতের পর এক ব্যক্তিকে একই রাস্তা দিয়ে একটি ব্যাগ হাতে দেখা যায় চলে যেতে। ধারণা করা হয় ওই রাতেই জাকিরকে মেরে লাশ টুকরো করে ব্যাগে ভরে নিয়ে যাওয়া হয়। প্রায় 1 সপ্তাহ পর বৃহস্পতিবার সকালে বালুরটিলা এলাকার এই মাঠ থেকে মাটি খুঁড়ে বের করা হয় জাকিরের খণ্ডিত মরদেহ। স্বজনরা অভিযোগ করেন, স্থানীয় কয়েক ব্যক্তি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা বুধবার বাদ দিলাম, বৃহস্পতিবার সারাদিন খুঁজলাম, সন্ধ্যাবেলায় জিটি করলাম। পরে পুলিশে লোকেশন দিল এক জায়গায়, পর ওই ঘরের পাশের ঘরের একজন বলে গেছে হ্যাঁ জাকির ভাই আমি এই ঘরে দেখছি। তারপরে 3 দিন পর আমরা জানতে পারছি এই ঘরে 6 দিন পর্যন্ত আজহারের ফোন অফ না চালু, পুলিশে ধরে নাই। কইলো আপনার মেহের আলী, শহীদ আলী, আমির আলী, ফারুক
এরকম আরও অনেক আছে, একজন দলই সব পাওয়া যাবে, অনেক আছে। তো এহারেই এই গুন্ডাগুলা কন্ট্যাক্ট করছে, 2004 আমারে গুলি করছে। কালকে রাতে যারা মেন লোক ধরছে উনি বললো শুক্রে অর্ডার দিয়েছে তারা মারার জন্য। জাকিরের লাশ উত্তোলনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্বজনরা। এই হত্যাকাণ্ডে জড়িতদের কঠিন শাস্তি দাবি করেন তারা। প্রশাসন আমাদের টাকা খেয়া শুক্রে ছাইড়া দিছে, শুক্রে মিছা কথা কইছে, শুক্রে ছাইড়া দিছে। হ্যাঁ, আমার মামার ওই দিনকে আমার মামার লাশ পাই না, আজকে পাইছি। পুলিশ জানায় জাকির নিখোঁজের পর প্রথমে থানায় জিডি ও পরে অপহরণ মামলা দায়ের করে জাকিরের পরিবার। মামলায় বুধবার রাতে গোপালগঞ্জ থেকে আজহারকে গ্রেফতারের পর তার বাসায় অভিযান চালানো হয়। সেখানে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র, রক্তমাখার রড সহ বেশ কিছু আলামত পাওয়া যায়। আজহারের স্বীকারোক্তি মতেই লাশের সন্ধান পায় পুলিশ। জাকিরের সাথে কুরবানি দেওয়ার জন্য 2.5 লাখ টাকা ছিল। আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি যে ওই টাকাকে লুট করার জন্যই তাকে হত্যা করা হয়েছে এবং তার হাত পা বিচ্ছিন্ন করে তাকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধে এই হত্যাকাণ্ড কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। মাদক কারবারে বাধা দেয় লক্ষ্মীপুরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। স্থানীয়রা জানিয়েছে গত রাতে রায়পুর উপজেলার উত্তর চরবংশী গ্রামের দেওয়ান বাড়িতে এই ঘটনাটি ঘটে। কথা কাটাকাটির এক পর্যায়ে বাবা আলী দেওয়ানকে কুপিয়ে হত্যা করে মাদকাসক্ত এবং মাদক কারবারে জড়িত ছেলে মামুন। পুলিশ জানিয়েছে মাদক মামলায় কারাগারে থাকা মামুন ঈদের আগে জামিনে মুক্তি পায়, এরপর আবারও মাদক কারবার শুরু করে সে। আর এই নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে বাবাকে কুপিয়ে হত্যা করে মামুন। ঘটনার পর থেকে সে পলাতক। ফেনীতে নিখোঁজের একদিন পর ডোবা থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে শহরতলির পাঁচগাছিয়ায় এক ডোবায় 5ম শ্রেণীর শিক্ষার্থী জুবাইর রবিনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। রবিনের স্বজনরা জানিয়েছে ঈদের ছুটিতে পরিবারের সাথে গ্রামে বেড়াতে গিয়েছিলেন তারা, আর গতকাল দুপুর থেকেই রবিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিহতের বাবার অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে রবিনকে হত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। হিল ট্রেকিংয়ে গিয়ে বান্দরবনের তৈনখালে ডুবে মারা গেছে এক পর্যটক। এখনও খোঁজ মেলেনি দুজনের। স্থানীয়রা জানিয়েছে ভোরে আলীকদমের মাতামুহুরী নদীর একটি নিথর দেহ ভাসতে দেখেন তারা। পুলিশে খবর দিলে তা উদ্ধার করা হয় এবং পুলিশ জানিয়েছে মরদেহটি শেখ জুবাইরুল ইসলাম নামের এক পর্যটকের। বুধবার আলীকদমের কৃতসং পাহাড়, থানচির লিমান, লিবলু এবং শাকাহাফং চূড়া জয়ের উদ্দেশ্যে রওনা দেয় 22 জনের একটি দল। রাতে তৈনখাল পার হওয়ার সময় তীব্র স্রোতে ভেসে যায় জুবাইরুল সহ 3 জন। পরে বেলে মরদেহের সন্ধান এখনও নিখোঁজ রয়েছে ট্যুর গ্রুপটি কো-হোস্ট হাসান সহ আরও 2 জন। দ্রুতই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে এসে নেতাকর্মীদের সাথে নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন, এমনটা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন। দুপুরে গাজীপুরের শ্রীপুরে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময়ে ডাক্তার জাহিদ বলেন, গণতন্ত্র নিয়ে যে ধোঁয়াশা, শঙ্কা এবং নির্বাচন নিয়ে যেটুকু ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে তা প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের সাক্ষাতের পর দূর হবে। দ্রুতই জনগণের অধিকার ফিরে পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সেখানে। পরে অভ্যুত্থানে নিহত এবং আহত 12 জনের পরিবারের হাতে তুলে দেওয়া হয় আর্থিক সহায়তা। বাংলাদেশের পরিস্থিতি সৃষ্টি হবে, জনাব তারেক রহমান সসম্মানে এই বাংলাদেশে এসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার শেষ লগ্নে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের নেতৃত্ব দিবে। রংপুরে জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। কারামুক্তির পর সকাল 9:30টায় প্রথমবারের মতো রংপুরের বদরগঞ্জে নিজ বাড়িতে যান তিনি। এই সময় স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। এরপর বদরগঞ্জে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। এই সময় আজহারুল বলেন, ভারতের তোষামতকারীদের দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়, কারণ ভারত বাংলাদেশের উন্নয়ন সহ্য করতে পারে না। গত 27 মে সকালে ATM আজহারকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেন আপিল বিভাগ। ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচন নিয়ে
প্রধান উপদেষ্টার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দুপুরে বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধান উপদেষ্টার প্রতি আস্থা না রাখার মতো কোনো ঘটনা এখনো ঘটেনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন তিনি। বলেছেন, রাজনৈতিক দল সরকারের বড় অংশীজন। সম্মেলনে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে জমা রাখা চার্জশিট উন্মুক্ত করার দাবি জানান এবি পার্টির সাধারণ সম্পাদক। ন্যূনতম সংস্কারের উদ্যোগ, বিচারটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়া, একটু পরিপক্ক অবস্থায় রেখে যাওয়া এবং তারপরে নির্বাচনের দিকে যাবার যে প্রস্তুতির কথা উনি বারবার বলেছেন, সেটা উনি করেছেন। অংশীজনদের সাথে ঐক্যমতের ভিত্তিতে যত বেশি কাজ করা যাবে সেই কাজটা টেকসই হবে। নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে নরসিংদীতে প্রাণ হারিয়েছে একজন। সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয় বেলাবো বাজার এলাকায়। পুলিশ জানিয়েছে, গতকাল চরবেলাবো ও মাটিয়াল পাড়ার দুই যুবকের মধ্যে মোটরসাইকেল ও ইজি বাইক সাইড দেয়া নেয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মারামারিতে জড়ায় তারা। এরই জেরে সকাল থেকে সংঘর্ষে জড়ায় দুই গ্রামের বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। রাবার বুলেট, টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তারা। ঘটনাস্থলে পরে সেনাবাহিনী যায়, শান্ত হয় পরিস্থিতি। সংঘর্ষে আহত হয়েছে পুলিশ সহ অন্তত 20 জন। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে গুরুতর আহত সাইফুল মিয়া নামের এক যুবকের। এদিকে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক। সকাল থেকে দুপুর পর্যন্ত পাকশিমুলের গ্রামে সরাইল আরওয়াইল সড়কের দফায় দফায় চলে সংঘর্ষ। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। স্থানীয়রা জানায়, গ্রামের নুরুল আমিন এবং রাজীবের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিনেতা সমু চৌধুরীকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পুলিশ। এই সময় তাকে অস্বাভাবিক অবস্থায় পাওয়া যায়। দুপুরে গফরগাঁওয়ের পাগলা থানার মুখী এলাকায় একটি মাজারের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে বুধবার দুপুরে ওই এলাকায় স্থানীয়রা তাকে ছোট গামছা পরা অবস্থায় দেখতে পান। অনেকেই ভাবেন নাটকের কোনো শুটিং এটি। এই সময় এলাকাবাসীদের কয়েকজন তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা ভাইরাল হয়। তা দেখে পুলিশ সমু চৌধুরীকে উদ্ধার করে এবং পুলিশ জানিয়েছে, উদ্ধারের সময় তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। পরিবারের সাথে যোগাযোগ করে দ্রুতই তাকে হস্তান্তর করা হবে। বিচার বিভাগের 8 স্থাপনার সামনে সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। বৃহস্পতিবার ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামী 14 জুন শনিবার হতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে। নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতির ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ও 2 এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন, বিভিন্ন দাবি দেওয়া আদায় এবং প্রতিবাদ কর্মসূচির নামে যখন তখন সড়ক অবরোধ করে যান চলাচল বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়। মে মাসে বিভিন্ন দুর্ঘটনায় 658 জন নিহত এবং 1210 জন আহত হয়েছে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনের মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মে মাসে সড়ক দুর্ঘটনার প্রতিবেদন তুলে ধরে সংগঠনটি। এতে বলা হয়, 597টি সড়ক দুর্ঘটনায় 614 জন নিহত হয়েছে এবং 1196 জন আহত হয়েছে। এছাড়া রেল ও নৌপথে 44 জন নিহত হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মে মাসে 233টি মোটরসাইকেল দুর্ঘটনায় 256 জন নিহত হয়েছে এবং 201 জন আহত হয়েছে, যা মোট দুর্ঘটনার 39.02%। প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসের সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে, আর 139টি সড়ক দুর্ঘটনায় 148 জন নিহত এবং 271 জন আহত হয়েছে। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে বরিশাল বিভাগে, 30টি দুর্ঘটনায় 30 জন নিহত এবং 44 জন আহত হয়েছেন।
3টি ওয়ার্ডে বিএনপির নবঘোষিত কমিটি বাতিলের দাবিতে চট্টগ্রামে মিছিল সমাবেশ করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। বহদ্দারহাটে এই কর্মসূচিতে তারা অভিযোগ করেন ত্যাগী, কারা নির্যাতিত এবং যোগ্য নেতাদের বাদ দিয়ে ব্যক্তিবিশেষ ইচ্ছায় অযোগ্য, নিষ্ক্রিয় এবং অসাংগঠনিক ব্যক্তিদের দিয়ে মন গড়া পকেট কমিটি গঠন করা হয়েছে। এই ছিল আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।